এভরিওয়ান, আমি সুমনা। আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমরাও আল্লাহর ইচ্ছাতে ভীষণ ভালো আছি। তো ফাইনালি আজকে চলে এসেছে সেই দিনটা, যেই দিনটা আমাকে কোয়ার্টার ছেড়ে চলে যেতে হবে। আর সত্যি কথা বলতে কি আমার এত খারাপ লাগছে, এত কষ্ট হচ্ছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সকাল সকাল উঠে পড়েছি। এমনিতেও তো এখানে প্রতিদিন সকাল সকালে উঠতে হয়, আজকে যেন ঘুমিয়ে আসছিল না, মানে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, কিছুই যেন ভালো লাগছে না। তো উঠে দেখো এদিকে আমার মানে রেডি হয়ে গেছে, আমি স্নানও কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে, ছেলেকে রেডি করে নিয়েছি। আর যা এখন জিনিসপত্র ছিল দু একটা বাইরে, সেই জিনিসপত্রগুলোকেও গুছিয়ে নিচ্ছি। আর আজকে মনটা একদমই ভালো লাগছে না, তাই কিন্তু আমি কিছু রান্নাবান্নাও করিনি। হাজব্যান্ড একটু আলু সিদ্ধ ভাত করেছিল, সেটা খেয়ে কিন্তু বেরিয়ে পড়ছি। আর বেশি লেট করলাম না, যেহেতু ছেলেকে নিয়ে একা যাবো, বুঝতেই তো পারছো। আর ফ্লাইট জার্নি তো একটা প্রসেস থাকে, সেটাও কিন্তু কমপ্লিট করতে হবে। তাই দেরি করে গেলে আমারই সমস্যা হবে, তাই কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। আর সত্যি বলতে জানো না কি যে মনে হচ্ছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে ভীষণ খারাপ লাগছে। জানো তো আমাদের ফৌজি ওয়াইফদের লাইফটা এমন, দেখো যখন আমরা কোয়ার্টারে আসি সবাইকে ছেড়ে, তখন কিন্তু আমাদের এরকম প্রচণ্ড কষ্ট হয়, আসতেই ভালো লাগে না, ইচ্ছে করে না। কিন্তু আবার যখন কোয়ার্টারে আসার পর সবার সাথে চেনা জানা একটা পরিচয় হয়ে যায়, কোয়ার্টারটাকে একটা নিজের সংসারের মতো গুছিয়ে ফেলি, তারপর কিন্তু আমাদের বাড়িতে যাওয়ার সময় হয়ে যায়। আর তখন কিন্তু বাড়িতে ফেরাটা আমাদের পক্ষে খুবই কষ্টের হয়ে যায়। কিন্তু কি করা যাবে বলো, সারা জীবন তো চাইলেও আমরা কোয়ার্টারে থাকতে পারবো না, তাই না? কিছু দিনের জন্য কিংবা কিছু মাস কিংবা কিছু বছরের জন্য আমাদের আসতে হয়, সেই তো আমাদের নিজেদের বাড়িতে আমাদের নিজেদের ফিরতেই হয়। তো কি আর করবো, চলো ফিরতেই হবে। তাই আমি যত কষ্ট পাবো তত হাজব্যান্ড কষ্ট পাবে, ওই জন্য না নিজের মুখে হাসি রেখেই বার হতে হচ্ছে। কিন্তু বিশ্বাস করো মনের ভিতরটা না কষ্টে ফেটে যাচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে যে কষ্টটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না, এতটাই খারাপ লাগছে। এদিকে দেখো আমার হাজব্যান্ড তো মানে গতকাল রাত্রে থেকে ছেলেকে নিয়ে শুরু মানে আদর করেই চলেছে। ও শুধুই বলছে যে আমি কি করে থাকবো, ছেলেকে বাড়িতে দিয়ে আমি কি করে থাকবো। জানো ভেবেছিলাম দুজনে একসাথে বাড়িতে যাবো, অতটা হয়তো খারাপ লাগবে না, বাড়িতে গিয়ে কিছুদিন একসাথে কাটালে বেশ ভালো লাগবে, কিন্তু সেটাও তো আর হলো না। ওই জন্য কিন্তু খারাপটা বেশি লাগছে জানো। আর ছেলেটাকে দেখো ছাড়তেই চাইছে না, ছেলেটাও কিন্তু বলছে, ও বাবা ওকে জিজ্ঞাসা করছে যে আরিয়ান বাড়িতে যাবে, তো বলছে না বাড়িতে যাবো না, আমি আগরতলা যাবো। কিন্তু ভাবছে যে হয়তো আগরতলা শপিং করতে যাচ্ছে। তো দেখো মোটামুটি আমাদের ব্যাগটাও নিয়ে চলে গেল। আর এই যে আমার কোয়ার্টার সুন্দর করে সাজানো, আমার স্বর্গ, যেটাকে আমি 1.5 বছর আগে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি এখানে এসেছিলাম, কিন্তু আজ দেখো সেটাকে এইভাবে খালি করে রেখে চলে যেতে হচ্ছে। এতটা খারাপ লাগছে যেন, যখন কোয়ার্টারটা ছেড়ে যাচ্ছি না, কোয়ার্টারটার দিকে যখন তাকাচ্ছি না, মনে হচ্ছে আমাকে মানে প্রতিটা জিনিসপত্র যেন আমাকে এটাই বলছে যে না ছেড়ে যেতে। ওদের জন্য খুব কষ্ট হচ্ছে, যেমন আমার কষ্ট হচ্ছে, আমার জন্য মনে হচ্ছে ওদেরও ঠিক তেমনই কষ্ট হচ্ছে। কিন্তু কি করব বলো, কিচ্ছু করার নেই, যেতে তো হবেই। মন তো চাইছে না যে চলে যাই, কিন্তু ওই যে বাচ্চাটার জন্য যেতেই হচ্ছে, আর কিছু করার নেই। তো এদিকে দেখো সব কিছু গুছিয়ে হাজব্যান্ড ব্যাগগুলো বাইরে নিয়ে চলে গেছে, আর আমি কোয়ার্টারটাতে তালা লাগিয়ে দেবো। আর কোয়ার্টারটার কথা সত্যি ভীষণ মনে পড়বে, ভীষণ মনে পড়বে যখন বাড়িতে গিয়ে এই ভিডিওগুলো এডিট করবো, যখন বাড়িতে এসে ভিডিওগুলো দেখবো, সত্যি কথা বলতে গিয়ে ভীষণই মনে পড়বে। তো এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, এই চায়নাটাতে আমি ভুলে গেছিলাম, যদি না দিই না এখান থেকে বেড়াল উঠে যায়, তো ওটা আমি বন্ধ করে দিলাম। আর এদিকে জামা কাপড় কিছু আমি ধুয়ে দিয়েছিলাম সকালে, সেগুলো রয়েছে, তো আমাদেরকে দিয়ে আসার পর হাজব্যান্ড আবার উঠিয়ে দেবে। তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, আমাদের মানে কি বলবো সব কিছু কমপ্লিট। আর ছেলে ওদিকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, আমি একাই হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু পা বিশ্বাস করো ওঠাতে ইচ্ছা করছে না যে পাটা উঠিয়ে এক জায়গাতে যাই। মনে হচ্ছে জানো যে সেই বাড়িতে যাবো, বাড়িতে গেলে মানুষের একটা খুশি হয়, মানুষের একটা আনন্দ হয়, তাই না? কিন্তু বাড়িতে যেতেও না ভালো লাগছে না, কেমন যেন একটা হচ্ছে জানো না, এত মানে খারাপ লাগছে, এত কষ্ট হচ্ছে, জানি না কেন। মানে যে সেই খুশিটা নেই যে বাড়িতে যাচ্ছি সবার সাথে দেখা হবে, এই সেই খুশিটা না একদমই নেই। মনের ভিতরে যেন কেমন একটা হচ্ছে, কেমন একটা অস্বস্তি হচ্ছে, যেন কিছুই ভালো লাগছে না। তো বার হয়ে যাচ্ছে, হাজব্যান্ড বলছে যে শেষবারের মতো গেটটা একটু দিয়ে দাও। বিশ্বাস করো এতটা কান্না পাচ্ছিল, আমি তোমাদেরকে বলে হয়তো বোঝাতে পারছি না, এতটা খারাপ লাগছিল। মানে মনে হচ্ছে না যে এই মুহূর্তটা যদি এখানেই থেমে যেত, মুহূর্তটা যদি আর না এগিয়ে যেত, এভাবেই মানে কি বলবো সব কিছু এখানেই থেমে যেত, কিংবা চোখ খুলে দেখতাম যে একটা খারাপ স্বপ্ন দেখছি, এরকম হতো, ভীষণ ভালো হতো যেন। দেখবে আমার না যখন কিছু খারাপ হয়, তখন আমি শুধু মনে মনে ভাবি যে মানে স্বপ্নের মধ্যে যদি চোখ খুলে দেখতাম যে সেই জিনিসটা স্বপ্ন, কিন্তু কি আর করা যাবে বলো, স্বপ্ন তো না, এটা সত্যিই হচ্ছে, আর আমাকেও সেটা মেনে নিতে হবে। তো ছেলেটা দেখো এখনো বুঝতেও পারছে না যে ওর বাবা কিন্তু ওর সাথে বাড়িতে যাচ্ছে না, ও কিন্তু ভাবছে যে ওর বাবা ওর সাথে বাড়িতেই যাচ্ছে, আর ও কিন্তু বাড়িতে যাচ্ছে বুঝতে পারছে না, ও ভাবছে কিন্তু আগরতলাতে শপিং করতে যাচ্ছে। তাই কিন্তু ওর বাবাকে বারবার বলছে যে বাবা আমি বাড়িতে যাবো না, আমি আগরতলাতে যাবো শপিং করতে।
তো এখানে আমার মন খারাপ বলে হাজব্যান্ড আমার বিভিন্ন কথা বলছিল, আমাকে হাসানোর চেষ্টা করছিল, বলছিল যে যাও আমি কিছুদিন পর যাবো এই সেইটাই। কিন্তু আমরা তো জানি, আমরা ফৌজি ওয়াইফ যারা আছি আমরা জানি যে ওদের কথার কিন্তু কোনো ঠিক থাকে না। ওরা যদি বলে যে 1 মাস পর যাবো সেটাকে 2-3 মাস ধরে নিতে হবে, ওরা যদি বলে 10 দিন পর যাবো সেটাকে কিন্তু 30-40 দিন ধরে নিতে হবে। তাই আমি সেভাবে বিশ্বাস করিনি, আমি ভাবছিলাম যে এসো। আর দেখো এদিকে আমার হাজব্যান্ডেরও কিন্তু ভীষণ খারাপ লাগছে, ও তো রীতিমতো কান্না করে দিয়েছিল জানো, মানে ওকে এতটা কষ্ট পেতে আমি কখনোই দেখিনি। আর যখন আমাদেরকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে বাড়ি চলে এসেছিলো না, তখন কিন্তু আমাকে ফোন করেছিল, আর ফোন করে একটাই কথা বলছিল, মানে এত পরিমাণে কান্না করছিল আর ফোন করে একটাই কথা বলছিল যে এত খারাপ কিন্তু আমার কখনোই লাগেনি, আমি জানি না আমি কি করে থাকবো। তো এদিকে দেখো আমরা গাড়িতে উঠে গেছি, আর এই যে ব্যাগপত্র পেছনে নিয়ে নিয়েছি, আমাদের কিন্তু 2টো ব্যাগ হয়েছে। আর গাড়িতে এখন বসে গেছি, আমাদেরকেও দিতে যাচ্ছে এয়ারপোর্টে, যেহেতু ও সকালের টাইমটা একটু ছুটি নিয়েছিল ওই জন্য আমাদেরকে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছে। আমি তো বললাম যে ছাড়তে হবে না, একটা গাড়ি করে দাও আমি চলে যাব। তো বলে চলো দিয়ে আসি, কিছুটা সময় তো অন্তত একসাথে থাকতে পারবো। তো যাচ্ছি, আর এই ক্যাম্পটাকে দেখছি জানো তো, যে এই ক্যাম্পটাতে আর কখনো আসতে পারবো না, জীবনে চাইলেও কখনো আসতে পারবো না, এই শেষ। আর সত্যি কথা বলতে কি চোখের জল ধরে রাখতে পারছি না, এতটা খারাপ লাগছে, এতটা কষ্ট হচ্ছে। আর এই রাস্তাতে যেতে যেতেও ভাবছি যে এই রাস্তাগুলোতে কত গেছি। হ্যাঁ, সানডে হলেই আমরা চলে যেতাম আগরতলা, সেখানে গিয়ে মানে শপিং করতাম। যখন আমরা প্রথম কোয়ার্টারে এসেছিলাম না, আমরা প্রচুর মানে প্রতিটা সানডেই বলতে পারো আমরা আগরতলা আসতাম, কিন্তু শেষের দিকে অতটা বেশি আসতে ভালো লাগতো না, কোনো দরকার থাকতো না বলে অনেকটা রাস্তা ওই জন্য আসতে চাইতাম না। তো এখানে দেখো আস্তে আস্তে আমার ছেলের শরীরটা খারাপ হয়ে গেছিলো, সরি। আর আমার ছেলের না একটু গাড়িতে উঠলে না শরীর খারাপ হয়ে যায়, মানে গা গোলাতে শুরু করে, শরীরটা মানে ভিতরে অস্বস্তি হয়। তো ওখানে দোকানে দাঁড়িয়ে ওর কিছু খাবার দাবার কিনে নিলাম। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি আগরতলা এয়ারপোর্ট। আর আগরতলা এয়ারপোর্ট আসছে, আর আমার বুকের ভিতরটা যে কি হচ্ছে, মানে জাস্ট আমি কাউকে হয়তো বলে বোঝাতে পারবো না। মানে একটা ভয় যেমন কাজ করছে, একটা খারাপ লাগা, একটা কষ্ট, কত কিছু হচ্ছে আমি বলতে পারবো না। তো ওদিকে দেখো ব্যাগগুলো নিয়ে নিয়েছে, হাজব্যান্ড এখানে ডকুমেন্টসগুলোকে আমার বার করে দিচ্ছে, যেহেতু মানে কি বলবো ঢোকার সময় হয়ে গেছে, তাই সব কিছু হাতে নিয়ে নিতে হবে, টিকিট সব কিছু, নাহলে অসুবিধা হবে। তো ওই জন্য দেখো আমার সব কিছু রেডি। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড ছেলেকে আদর করছে, ছেলে এদিকে বায়না করছে ওর বাবাকে যেতে হবে। ভাবো তো একবার, আমার তো তাও যেমন তেমন কষ্ট হচ্ছে, তাও বাড়িতে যাব, সবাইকে দেখতে পাবো, কিন্তু আমার হাজব্যান্ডের কথা ভাবো তো, ও তো আমাদেরকে এই রেখে দিয়ে চলে যাচ্ছে, মানে 1.5 বছর একসাথে থাকার পর ও আমাদেরকে দিয়ে চলে যাচ্ছে, বাড়িতে যাবে। আবার যদি একটা ওখান থেকে কোয়ার্টারটা ছেড়ে দিত, দিয়ে আবার যদি ওদের যে ব্যারাক আছে ওখানে থাকতো অতটা অসুবিধা হতো না, কিন্তু সেই তো আবার ওকে কোয়ার্টারেই ফিরতে হবে। তো ভাবতে পারছো গিয়ে কতটা কষ্ট হবে, বারবার মনে হবে সবাই আছি, সবাই একসাথে ছিলাম, এখন হয়তো আমরা আছি, এরকম একটা হবে। আর ছেলেটার জন্য কিন্তু সব থেকে বেশি কষ্ট হবে। তো এটা মনে হয় একজন ফৌজির পক্ষেই সম্ভব, আর একজন ফৌজি ওয়াইফের পক্ষেই হয়তো এই কষ্টগুলো সহ্য করা সম্ভব। তো যাই হোক, দেখো আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ভিতরে চলে যাব। তো এদিকে আমার ছেলে ওর বাবাকে ডেকেই যাচ্ছে আর টাটা দিচ্ছে, আমিও একটু দেখে নিলাম। তো এদিকে লাইন রয়েছে, এখন আমি টিকিট আর হচ্ছে ডকুমেন্টসগুলো চেক করিয়ে তারপর কিন্তু ভিতরে চলে যাব। আর সত্যি জানো তো ভিতরে যেতেই ইচ্ছা করছে না, এখান থেকে পাটা উঠিয়ে যেন মনে হচ্ছে যেন সময়টা যদি এখানেই থেমে যেত কি ভালোই না হতো না, যদি না যেতে হতো, হঠাৎ করে যদি কোনো একটা কিছু হয়ে যেত বলতো যেতে হবে না, কিন্তু কি আর করা যাবে বলো, যেতে তো হবেই। তো দেখো এই যে আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি, আর আমার এখানে টিকিট ডকুমেন্টস সব কিছু চেক করানো হয়ে গেছে। আর চেক করানোর পরও কিন্তু আমি পিছু ঘুরে ঘুরে সে এদিকেই দেখছি যে ও কী করছে, আর ও দেখছি নীরবে দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কিচ্ছু বলছে না। সত্যি কথা বলতে জানো তো এতটা খারাপ লাগছিল বলার মতো না। তো ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি। সত্যি কথা বলতে বন্ধুরা জানো না এতটা খারাপ লাগছে, এতটা কষ্ট হচ্ছে, মানে ভয়েস ওভারটা দিতে গিয়ে আমার এতটা কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। তো দেখো এদিকে আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, যা যা প্রসেস থাকে সব কিছু হয়ে গেছে। আর সেখানে তো ভিডিও করতে দেয় না, আর ভিডিও করতে দিলেও আমি পারতাম না, কারণ ছেলেকে নিয়ে ব্যাগ নিয়ে আমাকে একা সেগুলো সব কমপ্লিট করতে হয়েছে। এবার সব কিছু কমপ্লিট করবো না ভিডিও করব, ওই জন্য আমি আর ভিডিও করিনি। আর এখানে কিন্তু ওই ভিডিওগুলো করা অ্যালাও থাকে না। তো দেখো সমস্ত কিছু হয়ে গেছে, এখন আমরা বসে আছি, আমাদের 5 নাম্বার গেটে ফ্লাইটে মানে আসবে, তো ওখানে আমরা বসে আছি। আর ছেলে এখানে বসে বসে খাবার খাচ্ছে, ও দুষ্টুমি করছিল, পাপা করছিল, তাই ওকে এই খাবারটা দিয়েছে, বসে বসে খাচ্ছে। আর আমি এখন একটু মানে জল টল খেয়ে নিচ্ছি।
আর সকালের দিকে কিন্তু আমি একদমই খাইনি, জানো তো, খেতে ভালোই লাগছিল না। বলো কার খেতে ভালো লাগে, একদমই খেতে ভালো লাগছিল না, তা খাইনি। তো এখন দেখছি আমার হাজব্যান্ড ফোন করেছে, আর ফোন করে জানো না এত কান্না যে কি করে আমি থাকবো, আমার ছেলেটা চলে গেল, আমি বাড়িতে এসেছি, আমার ছেলেটার কথা আমার বারবার মনে হচ্ছে যে ছেলেটা ছুটে ছুটে আসছে, কত কষ্ট হচ্ছে, আমি কি করে থাকবো, মানে এই যে জিনিসটা যে কতটা কষ্টের না, কল্পনা করা যায় না। তো যাই হোক, দেখো আমাদের কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইটে ওঠার জন্য অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো, তো এখন আমরা যাচ্ছি। আর এখানে আবার ফ্লাইটে ওঠার আগে এখানটাতে আবার দেখছি যে চেকিং করা হয়, তো এখন চেকিং করবো। এই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে এয়ার ইন্ডিয়া, আর আমরা কিন্তু বেশিরভাগটা এয়ার ইন্ডিয়াতেই যাই, একবার হয়তো ইন্ডিগোতে গিয়েছিলাম, তাহলে বাদ বাকি যে কবার আমি ফ্লাইট জার্নি করেছি এয়ার ইন্ডিয়াতেই যাই। না, অন্যবার যখন বাড়িতে যাই যেন মনে হয় যে কখন ফ্লাইট ছাড়বে, কখন কি হবে, এত দেরি কেন করছে। আর আজকে যেন মনে হচ্ছে যে ফ্লাইটটা নাই ছাড়ুক, যত দেরি করে ছাড়বে ততই যেন ভালো। তো এদিকে ভিতরে ঢুকে যা যা প্রসেস থাকে সব কিছু কমপ্লিট করে নিচ্ছে, ব্যাগ ট্যাগ রাখা সমস্ত কিছু। আর আমাদের সিট পড়েছিল কিন্তু একদম সামনে, মানে ঢুকেই একদম প্রথমে সিট পড়েছিল। আর আমাদের দুটো সিট ছিল, আর আমাদের পাশে কিন্তু একটা দিভাই বসেছিল। তো এই দিভাইটা যেহেতু ধারে বসেছিল, মানে একদম সাইডে বসেছিল, জায়নার সাইডে হচ্ছে, নাহলে ওনার একটু প্রবলেম হয়, তো ওই জন্য না আমি আর সেভাবে ভিডিও করতে পারিনি। আর এই মানে প্লেন থেকে ভিউটা তো আগের ভিডিওগুলোতে আমি শেয়ার করেছিলাম। আর সত্যি কথা বলতে আমার না আজকে তেমনভাবে কোনো মন মানসিকতাও ভালো ছিল না, খুব একটা বেশি কিন্তু ভিডিও আমি করিনি। তো কিছুক্ষণ যাওয়ার পর, এই 20 মিনিট মতো যাওয়ার পর দেখো খাবার দিয়ে দিয়েছিল। আর খাবারে যা যা ছিল তাই দেয়। আজকে শুধু একটা কুকিজ বিস্কিট যেটা থাকে সেটা আজকে বাদ ছিল, একটা রিয়েল ফ্রুট পাওয়ার ছিল, আর একটা ভেজ হচ্ছে প্যাটিস টাইপ ছিল, আর হচ্ছে একটা জলের বোতল ছিল। তা আমার তো খেতে ভালো লাগছিল না, আর আমি সত্যি কথা বলতে খাইও না, কোনো বারেই কিন্তু আমি খাইনি। তো ছেলের খাবারটা শুধুমাত্র খুলে দিয়েছিলাম, তো ও কিছু খায়নি, শুধু জলটা খেয়েছিল। আর ওকে বাইরে গেলে খুব একটা বেশি আমি কিছু খাওয়াই না, কারণ ও না মানে গাড়ি বলো, বাস বলো, ফ্লাইট বলো, সব কিছুতে উঠলে কেমন একটা অস্বস্তি বোধ করে, ওই জন্য ওকে বেশি কিছু খেতেও দিইনি। তো দেখো 8 ঘন্টা পর আমরা পৌঁছে গেছি হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। আর আগরতলা থেকে কিন্তু কলকাতা আসতে সময় লাগে 8 ঘন্টা, যদি কোনো অসুবিধা না হয়। তো দেখো আমরা সেই মতো চলে এসেছি, আর এখন নেমে যাচ্ছি। আর এখান থেকে আবার না একটা বাস আসে, সেই বাসে উঠে আবার কিন্তু এয়ারপোর্টের ভিতর যেতে হয়, যেখানে হচ্ছে আমাদের লাগেজগুলো আসবে। তো ওখান থেকে আমাদেরকে বলে দিয়েছিল, ফ্লাইট যখন মানে ল্যান্ড করে তখন বলে দেয় যে কত নাম্বার বেল্টে লাগেজটা আসবে, তো বললো যে 6 নাম্বারে। তো এখন আমরা এই বাসে করে যাব। আর এদিকে দেখো সব ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে। তো চলো এবার ওখানে গিয়ে ব্যাগটা কালেক্ট করে নিই। আর আমার ছেলে না আজকে প্রচণ্ড দুষ্টুমি করেছিল, ফ্লাইটে আস্তে আস্তে প্রচণ্ড দুষ্টুমি করেছিল, মানে এতটা দুষ্টুমি করেছিল ওকে রীতিমতো বসিয়ে রাখা যাচ্ছিল না। তো চলো চলে এসেছি, এবার গিয়ে চলো ব্যাগগুলো তাহলে নিয়ে নিই। আর এখানে এসে জানো তো একটা কাণ্ড ঘটে গেছিলো। এখানে এসে আমি এই ব্যাগগুলো নিচ্ছিলাম, আমার ছেলে তো প্রচণ্ড দুরন্ত, ওর না আমি হাতটা ধরেই ছিলাম জানো, তবু এত বদমাইশ, কখন হাত ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। আমি ব্যাগ নিচ্ছি এদিকে, আর পেছন ঘুরে দেখি আমার ছেলে আর নেই, জানো তো। আমার তো মানে কি বলবো, মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমি সারা জায়গা ওকে খুঁজি, এত বড় এয়ারপোর্ট আমি কোথায় খুঁজবো। আমার তো শুধু মনে হচ্ছে জানো, কারোর সাথে যদি বাইরে চলে যায় তাহলেই তো প্রবলেম, যদি এয়ারপোর্টের ভিতরে থাকে তাহলে হয়তো খুঁজে পাবো। আমার না মানে কি বলবো, কান্না করার মতো অবস্থা হয়ে গেছে। আমি শেষে না পেরে একটা সিকিউরিটি দাদাকে বললাম, সেই সিকিউরিটি দাদার সাথে আবার গিয়ে খুঁজে বার করলাম জানো, মানে এতটা টেনশনে পড়ে গেছিলাম। আর এই যে আমার মা বাবাও বাড়ি থেকে চলে এসেছে, বোনরাও চলে এসেছে, ওরাও কিন্তু প্রচণ্ড টেনশন করছিল, ওই জন্য ওরা গাড়ি পার্কিং করে তাই আবার এয়ারপোর্টের ওখানে গিয়েছিল আমার ছেলেকে দেখার জন্য। তা দেখো এটা হচ্ছে আমার মা, আর হচ্ছে যেহেতু আমার ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না, আমার মা বাবাকে ফোন করে বলেছিলাম, আমার বাবা প্রচন্ড টেনশন করছিল, ওই জন্য ওরা না গাড়িটা পার্কিং করে আবার এয়ারপোর্টে চলে গেছে। সবাই এসেছে, দেখো ফাইনালি ভালো লাগছে, ঠিকঠাক তার মধ্যে আমরা গাড়িতে খারাপ লাগা, কোথাও একটা কষ্ট, আর চলে এসেছি কলকাতা। একটা জিনিস যে সবাই যদি খুশি না থাকে না, ধরো তোমরা যদি তবুও যেন কেমন একটা সবজনের খালি খালি মনে হচ্ছে, খালি খালি লাগছে, কিছুই ভালো লাগছে না। আজকে কিন্তু গরমটা প্রচন্ড পড়ছিল, মানে গাড়ি সবাই যদি খুশি থাকো তাহলে বাইরে বার হলে বোঝা যাচ্ছে এতটা পরিমাণ গরম। দেখো আমরা সবাই খুশি, আর একজন কষ্টে আছে, এটা তো ভালো লাগে না বলো।
মানে কি বলবো, সত্যি খুবই খারাপ লাগছে। আর জানো তো বাড়িতে গিয়েও না আমার মনটা একদম ভালো লাগছিল না। মানে ফাইনালি আমরা টুকটুক করে কিন্তু পৌঁছে গেলাম, আমাদের বাড়ি চলে এসেছি। আর আমাদের বাড়ি এই যে বসে বসে সময়গুলো কাটছিল। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের বাড়ি। আর আমাদের বাড়িটা হচ্ছে কল্যাণী 7 নম্বর। যারা এর আশেপাশে থাকো, কল্যাণী 7 নম্বরের আশেপাশে সবাই হয়তো চিনবে। কতদিন পর বাড়িটা দেখছি, যখন না 7 নম্বর জায়গায় যাই তখন আর যেতে ইচ্ছা করে না, জানো। যখন আসি চেনে না এমন মানুষজন কেমন আছে, প্রায় সকলেই চেনে, কারণ যেহেতু কল্যাণী এমস রয়েছে ওই জন্য জায়গাটা হয়তো সবাই চেনে আছে। আমরা এখন সব নেমে পড়ছি। তো এদিকে দেখো আমরা নেমে গেছি, এবার আমাদের ব্যাগগুলোকে উপরে নিয়ে যেতে হবে। কতদিন পর, প্রায় 4 মাস পর বাড়িটাকে দেখছি। মনে হচ্ছে না কেমন একটা অচেনা জায়গা। এটা হচ্ছে আমার বাবা। সত্যি কথা বলতে কি মানে মনে হচ্ছে না একটা অচেনা জায়গায় চলে এসেছি। আর এই দেখো এটা হচ্ছে আমার ছোট বোন, ও আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে পারছে না। দেখো এখানে কি পরিমাণ হাসছে। আর এইদিকে দেখো আমার বোন লাগেজ নিয়ে যাচ্ছে, এই ব্যাগ। চলো এবার যাওয়া যাক। দেখো ওর অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা বেশ কিছুটা সময় পার হয়ে গেছে। আমি বাড়িতে এসেছিলাম 4:30টার দিকে, আর এখন বাজে ওই আমরা 3:00 মতো। তো আমরা বাজার যাব। বার হয়েছি, আমি আমার মনটা ভালো লাগে। আমার ছেলে খারাপ ধরে বাইনা করছিল যা একটু বাইরে মিষ্টি খাবে, ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি। দেখো আমরা কিন্তু চেঞ্জ এখন আমরা বাড়ি বার হয়েছি বাজারে যাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে আমাদের বাড়ির পাশেই কিন্তু তারপরে দোকান আছে। সন্ধ্যাবেলার দিকে আমাদের বাড়িটা যেহেতু একদম রাস্তার ধারে, তো কোনো অসুবিধা হয় না। ছেলে কিনে এখন দোকান থেকে কিছু খাবার কিনে নিল। তারপর আমরা চলে এসেছি, কিছু মিষ্টি দেখে নিচ্ছিলাম। এটা হচ্ছে 7 নম্বর এসে হচ্ছে আমরা গঙ্গুরামসে চলে এসেছি আমার ছেলে কিছু মিষ্টি খাবে বলে, আর বাড়ির জন্য কিছু খাবার দাবার নেব বলে, আর কিছু জিনিসপত্র কেনা ছিল। এখানে বিভিন্ন ফ্লেভারের মিষ্টি আছে, অনেকদিন ভালো কিন্তু বলে মিষ্টিগুলো খেতে ভীষণই ভালো ছিল। কিন্তু বলছিলাম আর অনেক প্রকারের মিষ্টি আছে দেখলাম। মানে দোকানটা আগে ছিল না, এখন নতুন হয়েছে। তো এখানে ওর জন্য কিছু খাবার নিয়েছিলাম আর বাড়ির জন্য কিছু খাবার নিয়েছিলাম। নিয়ে এবার আমার ছেলে বায়না করছিল যে একটা কোল্ড ড্রিঙ্কস খাবার, ওর তো বায়না জানো, তো ওর জন্য একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম। আর ও কিন্তু কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ওই কোকাকোলাটা খেতে, মানে কোকাকোলাটা খেতে বেশি ভালোবাসে, কিন্তু কোকাকোলা ওকে আমি দিতে চাই না, ওই জন্য ওকে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম, কিন্তু ওটা খাইনি, এতটাই বদমাইশ। তো তারপর ওখান থেকে চলে গেছিলাম আরামবাগ। ওখানে আমি কিছু জিনিস নেওয়ার ছিল, আমার ছেলের কিছু ছোটোখাটো জিনিস নেওয়া ছিল। ব্রাশটা আমি ওখানে ভুলে এসেছিলাম, তো ব্রাশটা নিলাম। আর কিছু টুকিটাকি ওখান থেকে জিনিস নেওয়ার ছিল, তো ওখান থেকে ওই জন্য দেখছিলাম যে কী কী নেওয়া যায়। তো তারপর ওখান থেকে কিছু নেওয়ার পর, ওখান থেকে শপিং কমপ্লিট করার পর আমরা চলে গেছিলাম হচ্ছে আইসক্রিম খেতে। এখানে অরুণ আইসক্রিম পাওয়া যায়, ওখানে অরুণ আইসক্রিম খেতে গেছিলাম। তো এভাবে আজকে দিনটা কেটে গেল। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো।